সম্পর্ক যখন তিক্ততায় ছেয়ে যায় তখন সমাপ্তি টানা জরুরি হয়ে পড়ে। আমি এই সম্পর্কের সমাপ্তি টানতে চাই রাত্রি। শুনতে তোমার হয়তো খারাপ লাগছে, কারণ আমাদের এই সম্পর্কের মেয়াদ 1 বছরও হয়নি। মেয়াদ বলতে গিয়ে সম্পর্কটাকে কেমন যেন পণ্য মনে হলো। আমাদের সম্পর্ক কি এমন তুচ্ছ ছিল? প্রশ্ন করে আদি চুপ করে রইল। সে উত্তর আশা করছে, কিন্তু ফোনের ওপাশে নিঃশ্বাসের শব্দ বই, অন্য কিছুর সাড়াও পাওয়া যাচ্ছে না। আদি বুঝতে পারছে ওপাশের মানুষটার চোখে এখন নিস্তরঙ্গ সমুদ্রের জল গড়িয়ে পড়ছে কপল বেয়ে, কিন্তু ভয়ের চোটে নীরবতা আঁকড়ে ধরেছে। সারাদিন আমি ফোন ধরে বসে থাকবো না রাত্রি, অ্যান্সার মি। আদি রেগে বলল। এতে চমকে গিয়েও স্বাভাবিক হলো রাত্রি। শব্দহীন কান্না চেপে জবাব দিল। আমার কিছু বলার নেই। ইডিয়েটের মতো কথা বলবে না। বলার কিছু নেই মানে কি? ভর দুপুরে আমার বিপি চড়িয়ে দিও না। আমার মন মেজাজ নিয়ে তোমার কিন্তু ধারণা আছে। রেগে গেলে আদি আরও কিছু বলার জন্য ক্রমশ উত্তেজিত হচ্ছিল, কিন্তু তাকে থামিয়ে বেশ শক্ত গলায় রাত্রি বলল। তবে উত্তর শুনে নাও। ন্যূনতম বিশ্বাস না থাকলে কোনো সম্পর্ক স্থায়ী হয় না। আমি জানি না তুমি আমার সাথে কোন সম্পর্ক ছিন্ন করতে চাইছো, কারণ তোমার সাথে আমার দুটো সম্পর্ক রয়েছে। তুমি সম্পর্ক রাখো বা না রাখো তা নিয়ে আমি আর একটা কথাও বলবো না, কিন্তু দয়া করে আমাদের পরিবারের কাছে আমাকে নিচে নামিয়ে দিও না। দূরের সম্পর্ক হলেও তো আত্মীয়, তাই দেখা হলে অন্তত কথা বলো আমার সাথে, যেন আত্মীয় স্বজন টের না পায় তুচ্ছ কারণে আমাদের সম্পর্কের সমাপ্তি হয়ে গেছে। তুমি অনেক বেশি বলছো। আমি এখন ফোন রাখতে চাই। কারো তীক্ষ্ণ মেজাজ আর চওড়া গলার কড়া কথা শুনতে চাই না। সম্পর্ক সম্পর্ক তো ছিন্ন করতে চাও, ঠিক আছে, করলাম ছিন্ন। আজকের পর মৃত্যু তোমায় আমার মুখও দেখাবো না। বুশরাকে নিয়ে সুখে থেকো। রাত্রি, আদি ডাকলো রাত্রিকে, কিন্তু ফোনের ওপাশে কল কাটার শব্দ হলো। এতে আদি নিজের মাঝে অসম্ভব রাগ অনুভব করলো। ক্রমাগত ফোন করে গেল, কিন্তু প্রতিবার মেয়েলি কণ্ঠে একটা বাক্যই কানে ফিরে এলো। আপনার ডায়াল করা নম্বর এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। ঘাড়ের রগ ফুলে উঠছে। সজোরে ফোন ছুড়ে দিয়ে আদি গোসলখানায় চলে এলো। টি শার্ট এবং প্যান্ট সমেত ঝর্ণা কলের নিচে মাথা রাখল। প্রেশার বড় বেশি বেড়ে গেছে। সমস্ত শরীর কাঁপছে আদির। চোখ না দেখেও অনুভব করছে তা এখন অসম্ভব লাল হয়ে গেছে, কারণ গত 2 বছর ধরে এই সমস্যায় ভুগছে সে। মাত্র 30 বছর বয়সে ব্লাড প্রেশার তাকে কুরে কুরে খাচ্ছে, অথচ তার আম্মা আব্বার কারো এই ধরনের সমস্যা নেই। বছর 2 আগেই আদি জানতে পারে সে ব্লাড প্রেশারের পেশেন্ট। জহিরের সাথে এতদিন রাগারাগি করছিল এবং এর এক পর্যায়ে আদি অসুস্থ হয়ে পড়ে। তখন সবাই মিলে তাকে হাসপাতালে নিয়ে যায়, আর ডাক্তার জানায় সে হাই ব্লাড প্রেশারে ভুগছে। ফলে ডাক্তার তাকে বলে কোনো মতে উত্তেজিত হওয়া চলবে না, কিন্তু ডাক্তারের নিষেধাজ্ঞা আদি আমলে নিলে তো। ঘরের বাইরে খা খা রোদ। আতা ফলের গাছটা মনে হচ্ছে রোদের তাপে শুকিয়েই যাবে। চকচক করছে সবুজ পাতা, আর সেদিকে তাকিয়ে রাত্রি ভাবছে আদির কথা। বারান্দার এক কোণায় বসে থেকে একই সাথে বাড়ির প্রধান ফটক, আতা গাছ এবং পাশের বাড়ির ছাদ দেখা যায়। এখন দুপুর বলেও বাড়ির ছাদে ভেজা কাপড় ছাড়া একটা মাছিও নেই। থাকলে অবশ্য সমস্যা হতো। তারা দেখে ফেলতো রাত্রি চুপটি করে অশ্রু ঝরিয়ে যাচ্ছে চৈত্রের দুপুরে। 4 মাস আগেই রাত্রির বিয়ে ঠিক হয়েছে। পাত্র নামি দামি হাসপাতালের ডাক্তার, দেখতে শুনতে মোটামুটি। তবে এ নিয়ে রাত্রির কোনো আপত্তি নেই অবশ্য। করার মতো সুযোগ তাকে কেউ দেয়নি, কারণ পরিবারের কেউ তাকে জিজ্ঞাসা করেনি, রাত্রি তোমার কি বিয়েতে মত আছে? পাত্র পছন্দ হয়েছে? রাত্রির এখনও পড়াশোনা শেষ হয়নি, সদ্য মাস্টার্সে ভর্তি হয়েছে। তার ইচ্ছে ছিল পড়াশোনা শেষ করে একটা প্রাইভেট স্কুলে চাকরি নেবে, কিন্তু তার মনের খবর কেউ রাখলে তো। আদিকে এসব বলতে চেয়েছিল কতবার, কিন্তু প্রতিবার কোনো না কোনো অজুহাতে এসে ঝগড়া করেছে, এখনও করে। অতি তুচ্ছ বিষয়ে কথা কাটাকাটি করে প্রতিবার বলে ওঠে, রোজ রোজ এসব ন্যাকামি মার্কা কথা আমার সহ্য হয় না। আমি ওষুধ খাই নাকি মাথায় দেই তা নিয়ে এত বলা বলি কিসের? এসব খোঁজ রাখার জন্য এতবার ফোন করা, তা নিয়ে ঝগড়া করা। আই কান্ট টলারেট। এমন ভঙ্গুর সম্পর্ক রাখার চেয়ে না রাখাই ভালো। আদি এসব কথা বললে রাত্রি প্রথম প্রথম খুব অনুনয় বিনয় করত। সম্পর্ক যেন ভেঙে না দেয় সেজন্য কত কান্নাকাটি করত। প্রথম দিকে এতে অবশ্য আদি শান্ত হতো, কিন্তু ধীরে ধীরে আদি আরও বেশি উগ্র হয়ে গেল। এদিকে রাত্রিও অনুনয় বিনয় করা ছেড়ে দিয়ে নিঃশব্দে কাঁদতে শিখে গেল। কিন্তু এমন করে আর কতদিন?
কালকে রাত্রি নিজেকে সংযত করে রাখতে পারেনি। উটকো একটি মেয়ে যে কিনা প্যান্ট শার্ট পরে এসে জোর গলায় দাবি করেছে, আদি আমাকে ভালোবাসে, কিছুদিন পর আমাদের হয়তো বিয়ে হবে। তুমি আর আমাদের মাঝে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা চোখের বালি হইও না, ওকে? রাত্রি কিছু বলেনি, কেবল হতভম্বের মতো তাকিয়েছিল। ক্লাসের সমস্ত স্টুডেন্টদের সামনে কেউ তাকে এমন করে কথা শুনিয়ে যাবে তা সে চিন্তাও করেনি। এক মুহূর্তের জন্য মনে হয়েছিল চোখের সামনে হিন্দি সিরিয়াল চলছে, যেখানে কুচরিত্র টাইপ মহিলা এসে তাকে শাসিয়ে গেছে। রাত্রি অপমানিত বোধ করলেও স্বাভাবিক একটা ভাব নিয়ে ক্রমাগত ক্লাস করে গেছে। তবে বাসায় ফিরে এসে যখন আদিকে কল করলো তখন আদি রিসিভ করেনি। রাত 10টা নাগাদ ফোন করে আদি রাত্রিকে জিজ্ঞাসা করেছিল, এত কল করার কি আছে? আমি কি মরে গিয়েছি? সব সময় এভাবে কেন কথা বলো? আমি কি অদরকারি কাজে তোমায় কল করি? অত দরকারি কাজ জেনে আমার লাভ নেই। অসময়ে আমাকে একদম ফোন করবে না। আজকেই শেষ। বলো কেন কল করেছিলে? আদির রাগ দেখে রাত্রির অভিমান হচ্ছিল, তাই সে একবার ভেবেছিল এই বিষয়ে কোনো কথা বলবে না, কিন্তু কিছু না বললেও আদি উত্তেজিত হবে, তাই অজ্ঞতা রাত্রি বলতে শুরু করলো, আজকে হঠাৎ করে একটা মেয়ে এসেছিল আমার কাছে। বুশরা? আমি তাকে চিনি না, কোনোদিন দেখিনি। চেনো না তাহলে ও তোমার কাছে গেল কেন? সেটা আমি কি করে বলবো? আমাকে সবার সামনে বলে গেল তোমাকে ভালোবাসে, কিছুদিন পর তোমাদের বিয়ে হবে। তুমি যেন কি? বুশরা তোমাকে এত সব বলেছে? তোমার বিশ্বাস হচ্ছে না? দেখো রাত্রি, আমি এখন ক্লান্ত। আমার ঘুমের প্রয়োজন। প্রেশারের গতি সুবিধার নয়। কবে না জানি ফিস্ট্রোক করে বসি। এখন ফোনটা ছাড়ো। আদি কথা শেষ করার পূর্বেই কল কাটার শব্দ শুনতে পেল। এতে ধপ করে তার রাগের বাতি জ্বেলে উঠল। নিজেই রাত্রিকে ফোন করলো এবং জিজ্ঞাসা করল, কল কাটলে কেন? রাত্রি ভয়ে কাঁপছে, তার গলা শুকিয়ে আসছে, অথচ আদি উত্তেজিত হয়ে একই প্রশ্ন বারবার করছে। কল কাটলে কেন? আমি রাত্রির কথা গলায় আটকে যাচ্ছে, ভয়ে তার হৃৎপিণ্ডের ছন্দপতন হচ্ছে। অস্থিরতায় ক্রমশ নিজেকে অগোছালো লাগলেও রাত্রি চাচ্ছে আদিকে কিছু বলে শান্ত করতে, কারণ রাত্রিসহ তার পরিবারের সবাই জানে আদি বদমেজাজি ও উগ্র, এবং তার উপর উগ্রতা দিনের পর দিন বেড়েই চলেছে। রাত্রি ও আদি ছোট থেকে একসাথে বড় হয়েছে, একই গ্রামের হাওয়া পানিতে বেড়ে উঠতে গিয়ে দুজন দুজনকে জেনেছে, কিন্তু 6 মাস আগে রাত্রি বুঝতে পেরেছে আদিকে নিয়ে তার জানাশোনার মাঝে যথেষ্ট কমতি আছে। আদির ব্যাপারে সে অনেক কিছুই জানে না। 6 মাস আগের ঘটনা, তখন দিনের 4র্থ প্রহর চলছে, কিন্তু গরম কমার নাম নেই বলে পাখার তলায় বালিশ পেতে রাত্রি শুয়েছিল। হঠাৎ হনহন করে আদি এসে ঘরে ঢুকে বলল, এক গ্লাস পানি নিয়ে এসো। গরমে খুব অস্থির লাগছে। এত রোদ পড়ে রোজ। এমন হলে ব্লাড প্রেশার কোশমিন কালেও আমার কন্ট্রোলে থাকবে না। কথা শেষ করে আদি বিছানায় বসে পড়ল। এরপর দ্রুত হাতে তার শার্টের প্রথম বোতাম খুলে দিল, ঘাড় থেকে শার্টের কলার নামিয়ে দিল, যেন পাখার বাতাস সরাসরি ঘাড়ে এসে পড়ে এবং তাকে শীতল করে দেয়। রাত্রি বসেছিল আদির ঠিক পেছনে। হঠাৎ আদিকে দেখে চমকে গিয়েছিল, তাই এখন সে চট করে কোনো উত্তর দিতে পারল না। কিছু সময় পেরিয়ে গেছে, কিন্তু এখনও বিছানা থেকে নামার কোনো নাম নেই রাত্রির। পেছন থেকে আদির ভেজা পিঠের দিকে এক দৃষ্টিতে অর্থহীন তাকিয়ে রইল রাত্রি। সাদা শার্ট ঘামে ঝপঝপ হয়ে পিঠের সাথে লেগে আছে, কি জানে কেন। তবে রাত্রি তাকিয়ে রইল অনেকটা সময়, এরপর আচমকা দৃষ্টি সরিয়ে সন্তর্পণে নেমে গেল। রুম থেকে বেরিয়ে গিয়ে এক গ্লাস পানি এনে বলল, ব্লাড প্রেশারের পেশেন্ট হয়ে ভর দুপুরে বাড়ি থেকে বের হও কেন? রোদ পড়লে বের হতে পারো না? এতে তো কোনো সমস্যা নেই। আদি কোনো উত্তর দিল না, ঢকঢক করে পানি পান করে গ্লাস ফিরিয়ে দিল। এখন তার অনেকটা স্বস্তি লাগছে, কিন্তু রাত্রি এখনও উত্তরের প্রতীক্ষায় গ্লাস হাতে দাঁড়িয়ে আছে। আদি ফোনে মেসেজিং করতে গিয়ে রাত্রিকে বলল, আম্মা পিঠা বানিয়েছেন, আমাকে দিয়ে পাঠিয়ে দিলেন, তাই নিয়ে এসেছি। ব্লাড প্রেশারই তো হয়েছে, কিন্তু তোমাদের সকলের ভাবখানা দেখে মনে হচ্ছে আমার ব্লাড ক্যান্সার হয়ে গেছে। ক্যান্সার হলে অবশ্য খারাপ হতো না। এই কথা বলে আদি হেসে উঠল, বিষাদের হাসি। রাত্রির এতে ভীষণ রাগ হচ্ছিল, ইচ্ছে করছিল আদিকে কোনো কড়া কথা শুনিয়ে দিতে, কিন্তু সে কথা বলা তো দূর, ভাবার পূর্বেই আদি তড়াক করে দাঁড়িয়ে গেল। একদম রেগে একাকার হয়ে নিম্ন শ্রেণীর এক চতুষ্পদ যন্ত্র বাচ্চার সাথে তুলনা করে একটা গালি দিল। রাত্রি অবাক চোখে তাকিয়ে দেখল আদি ফোনে কাউকে গালি দিচ্ছে। 2 মিনিট আগেও মানুষটি শান্ত ছিল, কিন্তু হঠাৎ করে কেমন উগ্র হয়ে গেল। রাত্রির সবকিছু এলোমেলো লাগলেও সে অযাচিত চিন্তা করতে লাগে।
সে ভেবে পাচ্ছে না মানুষ রেগে গেলে কেন কুকুরের কথা মনে করে আর প্রশংসা করার সময় বাঘ সিংহের কথা। দুটোই তো চতুষ্পদ প্রাণী আর মাংস কামড়ে করে দিনাপাত করে। একটা বনে থাকে তো অন্যটা লোকালয়ে। এখন বাঘ বনে থাকে বলেই সে বাহাদুর, তাই মানুষের প্রশংসা করার সময় বলে তুমি তো বাঘের বাচ্চা। তাহলে মানুষ পাগল হয়ে যখন বনে বাজারে ঘুরে বেড়ায় তখন তাকে বাহাদুর আখ্যায়িত করা হয় না কেন? কই আছস তুই? স্কুল মাঠে দাঁড়া তুই, আমি 10 মিনিটের মধ্যে আইতেছি। আদি রেগে কথা বলে যাচ্ছে, ওপাশের মানুষটার কথা শুনে আবার বলে উঠল, শালা আমি একাই আসমু, কোনো মায়ের পোলারে আমি ডরাই না। অনেকে রেগে গিয়ে খুব ইংরেজি ছাড়ে, কিন্তু আদির কথাবার্তা চট করে আঞ্চলিক ভাষায় নেমে আসে। আদি কল কেটে দিয়েছে, ঘামে ঝপঝপ করা শার্ট এখন কিঞ্চিত শুকিয়ে এসেছে। গৌর মুখে ঘামের জলরাশি এসেছিল, তাও কিঞ্চিত মিলিয়ে গেছে, কিন্তু কপালের দিকের চুল এখনও ভিজে আছে। সেই চুলে হাত চালিয়ে দ্রুত বের হওয়ার প্রস্তুতি নিল আদি, কিন্তু রাত্রি তার সম্মুখে দাঁড়িয়ে জিজ্ঞাসা করল, হঠাৎ কি হয়েছে তোমার? এমন উত্তেজিত হয়ে কোথায় যাচ্ছ? ভর দুপুরে বের হয়েও না, তোমার গায়ের ঘাম এখনো শুকায়নি, অসুস্থ হয়ে পড়বে একটু। আদি দাঁত কিরমির করে বলে উঠল, সামনে থেকে সরে যাও। হারামজাদার কত বড় সাহস আমাকে তুই করে বলে, আমাকে বলে কিনা দেখে নিবে। নোংরা একটা গালি আদি আবার বলে উঠল, এর যদি আমি বিহিত না করতে পারি তবে আমি এক বাপের পোলা না। তুমি আমার সামনে থেকে সরে যাও। রাত্রির ভয় করলেও সে সাহস করে আদিকে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু তার কথা শোনার চেয়ে আদির মাথায় স্কুল মাঠে গিয়ে কি করবে সেই পরিকল্পনার বীজ বুনছে। রাত্রি কিছুতেই সামনে থেকে সরছে না, ফলে গর্জে উঠে আদি রাত্রিকে চর দিতে উদ্যত হলো। এতে রাত্রি হতভম্ব হয়ে গেল, একটা কথাও তার মুখ দিয়ে বের হলো না, কেবল ছলো নয়নে আদির দিকে তাকিয়ে রইল। হন্তদন্ত হয়ে আদি চলে গেল, আর তার পথপানে তাকিয়ে ঠোঁট কামড়ে কান্না সংবরণ করল রাত্রি। অজস্র অভিমান এবং দুঃখ তাকে গ্রাস করলেও সে মনে মনে প্রার্থনা করল, হে আল্লাহ, আদির যেন কিছু না হয়, তুমি ওকে দেখে রেখো। রাত্রির কথা আল্লাহ শুনেছেন, আদির কিছু হয়নি, কিন্তু যাকে নিজের যোগ্যতা দেখাতে আদি ছুটে গিয়েছিল তার অবস্থা খুবই করুণ করে আদি ছেড়েছিল সেই দিন। এই ঘটনার পর রাত্রি জেনেছিল তাদের গ্রামেরই কোনো এক ছেলেকে আদি কুকুরের মতো পিটিয়ে ক্ষান্ত হয়েছিল। ওই ছেলের অবস্থা এমন ভয়াবহ হয়েছিল যে তার পরিবার মনে করেছিল সে আর বাঁচবে না। ছেলেটার নাম ছিল ফুয়াদ। রাত্রি ছেলেটাকে কয়েকবার দেখেছিল ইউনিভার্সিটি যাওয়ার পথে, দেখে তেমন কিছুই মনে হয়নি, কিন্তু আদি তাকে মেরেছিল বলে ওর বড় মায়া হয়েছিল। ফুয়াদের পরিবার থেকে আদির বিরুদ্ধে মামলা করার কথা উঠেছিল, কিন্তু আদির বাবা ফুয়াদের চিকিৎসার সমস্ত দায় মাথা পেতে নিয়েছিল, এমনকি থানার বড় অফিসারকে পর্যাপ্ত উপহার দিয়ে মুখ বন্ধ করিয়েছিল। এই ঘটনার পূর্বে রাত্রি শুনেছিল আদি মারামারি করে, কিন্তু আদি অন্যের জীবনের মায়া না করেই মারপিট করে তা রাত্রির জানা ছিল না। তবে এই ঘটনার মাধ্যমেই সে জেনেছে এবং বুঝে গেছে আদিকে তার জানা হয়নি, চেনা হয়নি। আমার সময় নষ্ট করিল না রাত্রি। আদি দাঁতে দাঁত চেপে আবারও আঞ্চলিক ভাষায় বলছে, কিন্তু রাত্রি কিছুই যেন বলতে পারছে না, তবুও চেষ্টা চরিত্র করে বলল, আমাকে তুমি অবিশ্বাস করছো? আমার রাগ হচ্ছিল, তাই কল কেটে দিয়েছিলাম। চুপ, একটা কথাও আমি শুনতে চাই না। বুশরা এসব কইছে, এটা তুমি কইলে আমার বিশ্বাস করা লাগবে? ওর মতো একটা ইনোসেন্ট মাইয়া যে তোমারে চিনেই না, সে তোমার ইউনিভার্সিটির খবর কেমনে পাইব? তাহলে তুমি বলতে চাইছো আমি মিথ্যে কথা বলছি? রাত্রি বাকরুদ্ধ হয়ে গেল, কারণ আদি তার কথা বিশ্বাস করে ওই বুশরা নামক মেয়েটার কথা বিশ্বাস করছে। আদি শুধালো, কি কইতাছো তুমি? রাত্রি কান্না চাপছে প্রাণপণে, কিন্তু কণ্ঠ ভিজে আসছে কথা বলতে গিয়ে। আমি কিছুই বলছি না, কিন্তু পুরো পৃথিবীর এত মানুষের মাঝে আমাকেই সবার মিথ্যাবাদী কেন মনে হয়? আমি তো কোনোদিন সজ্ঞানে মিথ্যে কথা বলি না, কারোর অমঙ্গলও চাই না, তাহলে আমার সাথেই। রাত্রিকে থামিয়ে দিয়ে আদি বলে উঠল, রাত বিরেতে এমন আজাইরা কান্না আমার ভালো লাগতেছে না। তোমার যদি মনে হয় সবাই তোমারে মিথ্যাবাদী মনে করে, যদি মনে হয় তোমার কথাই ঠিক আর বুশরা ভুল, তাইলে আমার সাথে সম্পর্ক রাইখো না। তোমারে কেউ জোর করতেছে না সম্পর্ক রাখার জন্য। ফোন রাখলাম আমি। এইসব আলগা পিরিতি মার্কা কথা শোনার খায়েশ এখন আমার আর নাই। প্রেশারের ওষুধ নিয়ে ঘুম দিতে হবে। রাখলাম। আদি ফোন রেখে দিয়েছিল। রাত্রি অবশ্য কোনো বাধা দেয়নি, কারণ সে অভ্যস্ত
সে অবস্থা তার ছিল না। মেয়েটা নিঃশব্দে কেঁদে কেঁদে মন ভাসিয়েছিল আর মনে মনে শুধু একটা কথাই ভেবেছিল। এই পৃথিবীর দিনের পর দিন আমাকে এমন করে পর বানিয়ে দিচ্ছে কেন? সময়টা তখন দুপুর 12:30। রাত্রি সবে গোসল সেরে ওয়াশরুম থেকে বের হয়েছিল। গামছা খুলে ভেজা চুল মুছে দিতে গিয়ে হঠাৎ ফোন বেজে ওঠে তার। নিস্তব্ধ ঘরে নিজের অস্তিত্ব জানান দিয়েছিল। ফোনের দিকে না তাকিয়েও রাত্রি বুঝতে পেরেছিল ওটা আদির কল। রাত্রি খুশি হয়নি, চিন্তায় আটকে উঠেছিল। এখনো কি ঝগড়া করতে তুমি ফোন করলে আমায়? এমন ভাবনা মনে পুষে রেখে রাত্রে কল রিসিভ করেছিল এবং তার মনের ভাবনাই বাস্তবে রূপ নিয়েছিল। আদি তখন রাত্রির কণ্ঠে হ্যালো শুনেই গর্জে উঠেছিল। এতক্ষণ লাগে তোমার কল রিসিভ করতে? থাকা হয় কই, হ্যাঁ? এমনই কথা কাটাকাটির এক পর্যায়ে অসহ্য হয়ে রাত্রি শক্ত গলায় আদিকে জানিয়ে দিয়েছিল সে আর তার মুখোমুখি হতে চায় না, কিন্তু এই কথা বলে সে একটুও তো শান্তি পাচ্ছে না। তাই তো সবার চোখের আড়ালে এই ভর দুপুরে অঝরে কাঁদছে। দোতলা বাড়ি, প্রধান ফটক পেরিয়ে এলেই বাড়ির সবার প্রথমে নজরে আসে বাড়ির রংটা কেমন ম্যারমেরে। অবশ্য রঙের নামটা আন্দাজ করতে পারছে না ইব্রাহিম। রং নিয়ে তার মাথা ব্যথাও নেই, কিন্তু বাড়িটা বিয়ের পর তার ভাগ্যে কতটুকু জুটবে সেটাই হলো চিন্তার বিষয়। পাত্রী পছন্দ না হওয়া সত্ত্বেও গ্রামে বিয়ে করতে হচ্ছে তাকে স্রেফ সম্পত্তির জন্য। রাত্রি তার আম্মা আব্বার একমাত্র সন্তান হলেও তার চাচাতো ভাই বোন আছে দুটো এবং এই বাড়িটা তার আব্বার একার তৈরি নয়। দুই ভাই মিলে এই বাড়ি দাঁড় করিয়েছে। এমনকি নয়া বাজারে রাত্রির আব্বার যে কাপড় তৈরির কারখানা আছে সেটাও তার চাচার সাথে শরিক হয়ে চালানো হচ্ছে। এসব তথ্য অবশ্য মকবুল ঘটক ইব্রাহিমকে এবং তার বাবাকে দেয়নি। ফলে 3 দিন আগে ঘটককে বাড়ি ডেকে নিয়ে মনের সুখে কথা শুনিয়ে দিয়েছিল তার বাবা। ইব্রাহিমের পারিবারিক অবস্থা তেমন সুবিধার নয়। বহু কষ্টে ডাক্তারি পাশ করে কেবলই চেম্বার নিয়ে বসেছে। তবে তার ভাগ্য সুপ্রসন্ন, কারণ কোনো এক জাদুর ছোঁয়ায় সে বড় হাসপাতালেই নিজের গতি বুঝে নিতে পেরেছে। এখানে অবশ্য তাকে একজন খুব সাহায্য করেছে, কিন্তু এখন ভাবি শ্বশুর বাড়িতে বসে ইব্রাহিম সেই মানুষটাকে মনে করতে চায় না, ভাবতেও চায় না। চা নাস্তা ধীরে সুস্থে টেবিলের ওপর রেখে ময়না বেগম শুধালেন। তোমার বাড়ির সবাই ভালো আছে? প্রশ্ন করেই চায়ের কাপ এগিয়ে দিলেন ময়না বেগম। ইব্রাহিমের মন মেজাজ ভালো না থাকা সত্ত্বেও সে চায়ের কাপে ঠোঁট ছুঁয়ে বলল, হু। এমন ছোট্ট উত্তরে ময়না বেগম খুশি না হলেও সেটা অপ্রকাশিত রেখে ইব্রাহিমের মুখোমুখি বসলেন। নিজেই আবার কৈফিয়ত দেওয়ার মতো করে বললেন, রাত্রির আপা বাড়ি নেই, নয়া বাজারে গেছেন। মেশিন নাকি একটা নষ্ট হয়ে গেছে, যোগ দিয়ে ঠিক করতে হবে। রাত্রির চাচাও বাড়ি নাই, নয়তো সেসব করতো। ইব্রাহিম কিছু বলছে না, চোখ নামিয়ে এক মনে চা শেষ করে যাচ্ছে। সে এসেছিল মোশাররফ হোসেনের সাথে বোঝাপড়া করতে। পাত্র হলেও তার চক্ষু লজ্জা আর 8-10টা ছেলের চেয়ে কম। আর এখানে সে লজ্জা কেন পাবে? পাত্রের রূপ মোটেও রাজকন্যার মতো নয়, আর তার আব্বার যা অবস্থা, এতে সমাজে ইব্রাহিম মাথা তুলে চলতে পারবে কিনা সন্দেহ আছে। অথচ বিরাট ধনী পরিবার থেকে তার জন্য বিয়ের সম্বন্ধ এসেছে। এই তো সেদিন এক পরিবার থেকে তার বাবার কাছে বিয়ের প্রস্তাব এলো। পাত্রীর বাবার 2টা 3 তলা বাড়ি আছে, কারখানার সংখ্যা ইব্রাহিম জানে না। তবে পাত্রী নাকি নিজের গাড়ি ছাড়া কোথাও যায় না। তাই ইব্রাহিমকে বলেছে বিয়েতে একটা সাদা রঙের গাড়ি উপঢৌকন হিসেবে দেওয়া হবে। রাত্রের আব্বা মোশাররফ হোসেন অবশ্য মোটরসাইকেল দেওয়ার কথা বলেছেন, তবে সেটাও ইব্রাহিমের বাবা অনেক করে বলেছেন বলে রাজি হতে বাধ্য হয়েছেন। আমি রাত্রিকে ডেকে দিই, তুমি ওর সাথে কথা বলো। এর মাঝে ওর আব্বা নিশ্চয়ই এসে পড়ব। ইব্রাহিম এবারও পূর্বেকার সেই ভঙ্গিতে চা পান করছে আর মুখে তালা সেটে বসে আছে। ময়না বেগম এবার বেশ হতাশ হলেন এবং সেটা প্রকাশ্য করলেন ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে। তবে সময়ের খরচ না করে রাত্রির ঘরে চলে গেলেন। রাত্রি একমাত্র মেয়ে বলে ময়না বেগম তার মেয়েকে নিয়ে বড় বেশি চিন্তিত। তার মেয়েটা চাপা স্বভাবের। ময়না বেগমের কাছে মাঝে মাঝে মনে হয় তার মেয়ের হয়তো কথা বলার শক্তিটাই নেই, কারণ বিয়ে ঠিক হওয়ার পরও সে মুখ ফুটে একটা কথাও বলেনি। মেয়েটা আগে এমন ছিল না, ছোট্টবেলার একটি ঘটনা তাকে এমন করে দিয়েছে। এ নিয়ে তিনি মেয়েকে অনেক বুঝিয়েছেন, কিন্তু তাতে মেয়ের মাঝে কোনো পরিবর্তন আসেনি। আজকে সারা দুপুর মেয়ের নিঃশ্বাসও তিনি টের পাননি। খাওয়ার সময় পেরিয়ে যাওয়ার পর তিনি ঘরে এসে দেখেন মেয়েটা বালিশের উপর চিত হয়ে পড়ে আছে। ডাক দেওয়ার কথা চিন্তা করেও ডাকতে পারেননি। একটা অদৃশ্য দূরত্ব তার আর তার মেয়ের মাঝে কবে সৃষ্টি হয়ে গেছে তা ময়না বেগম নিজেও জানে না। রাত্রি,
রাত্রি ঝিম মেরে বিছানায় বসেছিল। ইব্রাহিম এসেছে, সেজন্য তার মনে এখন হাজার চিন্তা আসা যাওয়া করছে, কিন্তু সেটা তার আম্মাকে সে বোঝাতে চায় না। তাই দ্রুত উঠে দাঁড়িয়ে তাকালো নিজের মায়ের দিকে। ইব্রাহিম এসেছে, তোমার আব্বা তো বাড়িতে নেই। তুমি গিয়ে গল্প গুজব করো, ছেলেটা একা বসে থাকবে, এটা কেমন দেখায় না? রাত্রি কিছু বলল না, চাপা অভিমানে চোখ নামিয়ে নিল। মেয়ের নরম মুখ দেখে ময়না বেগমের কি যেন হলো। মেয়ের পিঠে হাত বুলিয়ে আদুরে গলায় বললেন, আমার ক্ষমতা থাকলে আমি তোমার আশা অপূর্ণ রাখতাম না মা। তোমার আব্বার শরীরও ভালো যাচ্ছে না, ব্যবসা মন্দ। এখন তোমার চাচা আমাদের পাশে না দাঁড়ালে আমাদের কি হতো একবার চিন্তা করো। আমরা মা মেয়ে হয়ে জন্মেছি দাসীবাদী হতে। আমারও কি কম স্বাদ ছিল, কিন্তু আম্মা আব্বা আমাকে। ময়না বেগম আঁচলে মুখ চাপা দিয়ে কেঁদে উঠলেন। এতেও রাত্রির মাঝে নরণচরণ হলো না। মাথা নিচু করে সে মূর্তির মতো দাঁড়িয়ে আছে। আম্মাকে সান্ত্বনা দেওয়ার ব্যাপারে তার কোনো আগ্রহ নেই। অন্যের চোখের জল নিজের চোখেও জল আনে, কিন্তু যার চোখের জল আগেই ফুরিয়ে গেছে তার চোখে জল নয়, না পাওয়ার হাজানো বেদনা লাল হয়ে ভাসে। চা শেষ, এখন বেলের শরবত খাচ্ছে ইব্রাহিম, আর চোখে রাত্রিকে দেখছে। তারই সম্মুখে ঘোমটা মাথায় বসে অহেতুক হাত কসলাচ্ছে রাত্রি। রাজকন্যা নয় বলে যাকে বিয়ে করতে চায় না, এখন সম্মুখে তাকে দেখে ইব্রাহিমের চোখ ছোট হচ্ছে। ডাক্তার হওয়ার আগে এবং পরে অসংখ্য মেয়েকে সে কাছ থেকে দেখেছে। কতটা ফর্সা মেয়েকে দেখে তার চোখ টাটিয়েছে, কিন্তু এই শ্যামলা মেয়ে রাত্রিকে দেখে তার অন্যরকম কেন লাগছে? তার মন কেবল একটা কথা জানতে চাচ্ছে। কি আছে এর মাঝে? চাপা রঙের মেয়েদের সৌন্দর্য বলতে আদৌ কি কিছু আছে? ছিমছাম সুন্দর শারীরিক গঠন রাত্রির। গায়ের রং শ্যামলা হলেও তাকে শ্যামলা বলা চলে না। মাঝে মধ্যে বেশ ফর্সা দেখায় তাকে, বিশেষ করে নীল অথবা খয়েরি রঙের পোশাকে। একবার তো আদি তাকে বেশ গাঢ় গলায় বলেছিল, তোমার খয়েরি শাড়ি কিনে দেওয়া উচিত, নতুবা নীল শাড়ি। রাত্রি অবাক হয়ে জিজ্ঞাসা করেছিল, কেন? রং দুটো যে তোমার জন্যে সৃষ্টি, পরলে দেখবে সবার মাথা ঘুরে গেছে। সামান্য 3 পিস পরলেই তো অন্যরকম লাগে। রাত্রি সেদিন কিছু বলেনি, স্বভাবতই চুপচাপ ছিল। ফলে আদি নিজেই বিষয়টা এড়িয়ে গিয়ে অন্য বিষয় টেনেছিল। তখন থেকে মোর্চামুর্চি করছো কেন? ইব্রাহিম বেশ ঝাঁজ নিয়ে প্রশ্ন করল, কারণ রাত্রি যে এখানে বসে থাকতে চাচ্ছে না সেটা তার মুখে স্পষ্ট হয়ে ভাসছে। রাত্রির মুখের বিরক্তি ভাবের ফলে ইব্রাহিম মনোযোগ দিয়ে রাত্রিকে অবলোকন করতে পারছে না। তাই তো তার ভেতরে রাগ হচ্ছে এবং ইচ্ছে করছে মেয়েটাকে কষিয়ে একটা থাপ্পড় দিতে, কিন্তু ইব্রাহিম নিজেকে নিয়ন্ত্রণ করতে জানে। সেজন্যই তো উত্তর না পেয়ে আবার জিজ্ঞাসা করল, তোমার কি আমার সামনে বসে থাকতে অসুবিধা হচ্ছে? রাত্রি এবারও চুপ। ফলে শরবতের গ্লাস রেখে ইব্রাহিম বলে উঠল, নীল জামাই তোমার সুন্দর লাগছে। আমার যদিও নীল রং পছন্দ না, কিন্তু তোমাকে দেখে চোখে নেশা। ইব্রাহিম থেমে গেল, কারণ তার চোখে চোখ রেখেছে রাত্রি। আর চোখাচোখি হতে ইব্রাহিম হেসে উঠল। তার হাসি দেখে রাত্রির কেমন যেন মনে হলো। এই হাসিতে স্নিগ্ধতা নেই, নেই কোনো প্রশান্তির ছোঁয়া। তার কেবলই মনে হচ্ছে এমন নোংরা হাসি সে আগে কখনো দেখেনি। এই হাসিতে অন্য কিছুর ইঙ্গিত আছে, যা রাত্রির মাঝে ক্ষোভ সৃষ্টি করছে। এখান থেকে উঠে যাওয়ার ইচ্ছে হলেও সে চোখ নামিয়ে চুপ করে রইল। ইব্রাহিম রাত্রির অপদস্থ মুখ দেখে পৈশাসিক আনন্দ পেয়ে এই প্রসঙ্গেই কথা বাড়ালো। 6 মাসে তোমাদের বাড়ি কতবার এলাম, একবারও শাড়ি পরে এলে না। তোমার কি উচিত না নিজের হবু স্বামীর সামনে সেজেগুজে আসা, তার মনের অতিরিক্ত বাসনা পূরণের চেষ্টা করা, নাকি অন্য কারোর জন্য সব আঁচলের তলায় লুকিয়ে রেখেছ? রাত্রি এবার রাগে চোখে দেখছে ইব্রাহিমকে, দেখছে এক পুরুষকে যার মুখ নিঃসংকৃত বাক্য নিজ কানে কত কুৎসিত মনে হচ্ছে। রাগে অন্তর জ্বলে গেলেও কেবল 3 শব্দে রাত্রি উত্তর করল, শাড়ি পরা অপছন্দ। শব্দ করে হেসে উঠল ইব্রাহিম, বলল, শুধু কি শাড়ি অপছন্দ, নাকি আমাকেও? রাত্রি প্রতি উত্তরে মুখ ফিরিয়ে নিল। তার সমস্ত মুখ ঘৃণায় ভরে উঠেছে, আর তা দেখে ইব্রাহিম শক্ত চোয়ালে বলল, এই এলাকায় না থাকলেও আমাকে অন্ধ মনে করার কারণ নেই। আদি নামক গুন্ডার সাথে ডলাডলি করার সব খবর কিন্তু আমার কানে ঠিক হয়ে আসে। আমি সামান্য শাড়ি পরার কথা বলতেই এত ঘৃণা ভাসছে মুখে। তোমার নাগরের সাথে ডলাডলি করার সময় এমন ঘৃণা মুখে ভাসে না। 2 দিন বাদে বিয়ে, অথচ এখনও সেই গুন্ডার সাথে এত কিসের মহব্বত? ভেবেছিলাম তোমাকে বিয়ে করব না,
আজকে সেটা বলতে এসেছিলাম, কিন্তু এখন সিদ্ধান্ত নিলাম আমি তোমাকেই বিয়ে করব। দেখব বিয়ের পর আমার প্রতি কত ঘৃণা আসে, আর ওই আদির প্রতি কত মোহব্বত। এই কথা বলে ইব্রাহিম উঠে দাঁড়ালো। মোশাররফ হোসেনের সাথে দেখা করার চিন্তা বাতিল করে বেরিয়ে পড়ল অজানা গন্তব্যে। মনে রাগ থাকলে মানুষ তার নিজ গন্তব্য চট করে ঠিক করতে পারে না। ইব্রাহিমের ক্ষেত্রেও তাই হলো। এদিকে রাত্রির সমস্ত দেহ রাগে কেঁপে উঠল আর চোখ ভিজে এলো আদির প্রতি অভিমান করে। রাত্রি বুঝতে পারছে না কেন তাকে এবং আদিকে এক করে ইব্রাহিম এমন নোংরা কথা বলে গেল। রাত্রির সাথে তো আদির তেমন কোনো সম্পর্ক নেই যেখানে অন্যের মুখে এমন কত কথা শুনতে হবে। দিশেহারা অবস্থায় রাত্রি নিজের মনকে জিজ্ঞাসা করল, চারদিকে এত বিতৃষ্ণা কেন ছেয়ে আছে? অসময়ে বৃষ্টি নামলো। এমন চৈত্র মাসে অঝোর ধারায় বৃষ্টি যদি হয়, তবে আষাঢ় শ্রাবণ কাকে নিয়ে বাঁধবে ঘর? যেন নিজেকে প্রশ্ন করলো আদি, আর কেউ একজন উত্তর দিবে সেই আশায় চুপ করে গেল। ভেজা বারান্দায় এক মগ কফি নিয়ে ব্যস্ত হলো। কালকে ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার পর প্রচুর পানি মাথায় ঢেলেছিল সে। প্রেশার পরে নেমেছিল, কিন্তু শরীর এত দুর্বল হয়ে পড়েছিল যে বাকি সময়টুকু প্রায় অজ্ঞান হয়ে মনে হয়েছিল নিজেকে। সকালে জেগে উঠে দেখে আকাশ মুখ ভার করে আছে। নিজের ক্লান্ত দেহ নিয়েও রাত্রির কথা তার মনে এসেছিল। মেয়েটা তাকে আর কল করেনি, আদিও যেচে আর খোঁজ নেয়নি। কিন্তু এমন হুট করে যোগাযোগ বন্ধ করা কি যায়? একই গ্রামে বসবাস, রাত্রির বিয়ে না হওয়া পর্যন্ত ঠিকই দেখা হবে, আর দেখা হলে মন টালমাটাল হবে খোঁজ নেওয়ার জন্য। রাত্রি চাপা স্বভাবের হলেও আদির সঙ্গে তার চপলতা কিঞ্চিত যেন দেখা যায়। একদিন হেসে আদি জিজ্ঞাসাও করেছিল, সবার সাথে একদম বোবা হয়ে থাকো, অথচ আমার সঙ্গে কথা বলতে বসলেই তোমার মুখে খই ফোটে, আমার বেলায় এমন কেন? রাত্রি মুচকি হেসে বলেছিল, বন্ধুর সাথে চুপচাপ থাকা যায় না। তোমার মতো ভালো বন্ধু পেলে বাক প্রতিবন্ধীও কথা বলতে শুরু করে দেবে। আদি পলক্ষীন চোখে রাত্রিকে দেখেছিল আর কেমন গলায় যেন প্রশ্ন করেছিল, রাত্রি, আমি কি কেবলই তোমার বন্ধু? না, তুমি আমার জীবনের শ্রেষ্ঠ ব্যক্তির মধ্যে একজন, যার সঙ্গে কথা বললে আমার সময় জ্ঞান থাকে না। এই উত্তর পেয়ে আদি আর কথা বাড়ায়নি। মেয়েটা বড় সরল, সব কথার সোজা অর্থ বুঝে নেয় সে। এমন সরল বলেই আদির বড় চিন্তা হয়, কারণ বর্তমান যুগে অতি সরল হলে টিকে থাকা বড়ই মুশকিল। সকালে নাস্তা সেরে প্রেসারের ওষুধ নেওয়া হয়েছে। বৃষ্টিও হচ্ছে, ফলে আদির কেমন শীত শীত করছে। পরনের টি শার্ট আর লুঙ্গি দিয়ে ঠান্ডার তীক্ষ্ণতা দূর করা যাচ্ছে না, কিন্তু এটা বড় উপভোগ্য মনে হচ্ছে আদির কাছে। উষ্ণ কফিতে ঠোঁট ছোঁয়াতে গিয়ে আদির চোখ জোড়া হঠাৎ স্থির হলো পাশের বাসার উঠোনে। অচেনা এক তরুণী পা টিপে টিপে হাঁটছে গুড়ি গুড়ি বৃষ্টিতে। প্রথম দর্শনে অচেনা হলেও এখন একটু একটু করে আদি চিনতে পারছে। এই মেয়েটা হলো মেঘলা। 2 দিন আগেই ওর বিয়ে হওয়ার কথা ছিল। সমস্ত আয়োজনে চারপাশ চঞ্চল ছিল, কিন্তু হঠাৎ ঝড়ো মেঘ এসে বৃষ্টি নামিয়ে দিল। আজ সকালেই আদি তার আম্মার মুখে শুনেছিল, মেয়েটার কপাল এত খারাপ হবে ভাবি নাই। বাপ ভাইয়ের কীর্তির জন্য বিয়ে হলো না, লোকে তো দোষ দেওয়ার উপায় নাই। বাপ ভাই যদি জেল খাটে বছরে 2-3 বার, তবে কোনো মা বাপে তার ছেলেকে এমন পরিবারে বিয়ে করতে দেবে? আদি চুপচাপ শুনেছিল বিনা মন্তব্যে। তবে আজ তরুণীকে দেখতে পেয়ে তার বড় মায়া হচ্ছে। দূর থেকে যেই মুখবয়ব আদির চোখের সীমানায় ধরা পড়ছে, সে মুখে কোনো হিংস্রতা নেই, নেই কোনো অপরাধের রেশ, শুধুই স্নিগ্ধতা ছড়িয়ে জানান দিচ্ছে ব্যথিত হৃদয়ে নিগড়ে বেরিয়ে আসা বৃষ্টিস্নাত চোখের জল। আদির মন বড় খারাপ হয়ে গেল। একই সাথে রাত্রির এবং মেঘলার কথা মনে এসে তাকে কেমন বিমর্ষ করে তুলল। হঠাৎ ঘরের ভেতর ফোন বেজে উঠল। আদির মনে হলো রাত্রির ফোন, তাই দ্রুত পায়ে ঘরে এসে ফোন হাতে নিল, কিন্তু রাত্রি কল করেনি। আদির মন আরও খারাপ হয়ে গেল। ফোন বিছানায় ছুঁড়ে দিতে গিয়েও রিসিভ করল। হ্যালো স্বর্ণালী। ফোনের ওপাশ থেকে কান্না ভেসে এলো, বয়স্ক মহিলার কান্না। এতে আদির কপালে ভাঁজ পড়ল। হ্যালো, কে বলছেন? আদি আরেক দফা প্রশ্ন করতেই কান্না জড়ানো কণ্ঠে কেউ একজন বলল, বাবা আরে আমার মেয়ে তো সুইসাইড করেছে। সুইসাইড করেছে মানে? কী সব বলছো তুমি ফুপু? শুধু কান্নার আওয়াজ শুনে আদি প্রথমে চিনতে পারেনি। কান্না মিশ্রিত গলা হলেও এখন আদির চিনতে অসুবিধা হয়নি। আমি পাগল হয়ে যাচ্ছি বাবা, তুমি শিগগির এসো, আমি আমার মেয়ের লাশ খুঁজে পাচ্ছি না। তুমি কোথায় আছো ফুপু? লাশ না পাওয়ার কারণ কি? আর স্বর্ণালী,
সুইসাইডই বা করতে গেল কেন? পরশুদিনই তো ওর সাথে আমার কথা হয়েছে। এমন কিছু করতে পারে বলে তো সেদিন আমার মনে হয়নি। ফুপু কেঁদেই চলেছেন আর বহু কষ্টে কান্না থামিয়ে থামিয়ে বলছেন, আমিও কিছু জানি না। পরশু দুপুরে ওর সাথে আমার কথা হয়। ওর বিকেলে স্কয়ার হসপিটালে কোনো এক ডক্টরের সাথে অ্যাপয়েন্টমেন্ট ছিল। আমাকে বলেছিল রাত হবে ফিরতে, আর ফিরে এসে আমাকে জানাবে। কিন্তু কালকে দুপুর হওয়ার পরও আমি ওকে ফোনে পাচ্ছি না। এরপর ওর বেডিংয়ে চলে এসে জানতে পারলাম ও নাকি পরশু রাতে সুইসাইড করেছে। ওরা লাশ পোস্টমর্টম করতে নিয়ে গেছে, কিন্তু কেউ আমাকে বলতে পারছে না কোন মর্গে ওকে পাঠানো হয়েছে। বাবা, আমি চোখে মুখে অন্ধ দেখছি। তুমি চলে এসো ঢাকায়। আমার মেয়ের লাশ না পেলে আমি... পুরো কাহিনী শুনে আদির মাথা ধপধপ করছে। এতক্ষণ যে শীতলতা তাকে কাবু করছিল, এখন ক্রমশ তার সরে গিয়ে উষ্ণতা অনুভব হচ্ছে। আদির মনে হচ্ছে তার ব্লাড প্রেশার বাড়তে পারে, কিন্তু এটা হলে এখন সে ফুপুকে কোনো সহযোগিতা করতে পারবে না। তাই যথাসম্ভব নিজেকে সংযত করে ফুপুকে নিশ্চিত করলো নিজের যাওয়ার ব্যাপারে। পুরো প্রস্তুতি নিয়ে আদি বেরিয়ে পড়ল ঢাকার উদ্দেশ্যে। আপন ফুফাতো বোন সুইসাইড করেছে, এই বিষয়টা আদিকে পীড়িত করলেও দুঃসম্পর্কের ফুফাতো বোনের জন্য আদির সবচেয়ে বেশি চিন্তা হচ্ছে। সে ভেবেছিল বৃষ্টি থামলে ছুটে গিয়ে একবার দেখে আসবে রাত্রিকে, কিন্তু বৃষ্টি মাথায় করে ঢাকা যেতে হবে তা সে কল্পনা করেনি। আসলে প্রকৃতির নিয়ম বড় অদ্ভুত। প্রকৃতি যখন যা চাইবে আমাদের তখন তাই করতে হবে। বোর্ডিংয়ে গিয়ে আদি জানতে পারলো লাশ পোস্টমর্টমের করার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। বড় আশ্চর্যের বিষয়, এই কথাটা প্রথমে কেউ বলতে রাজি হয়নি। আদি যখন শাসিয়ে বলল, নিজেদের ভালো চাইলে বলে দিন সোনালীকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে, নয়তো আমি সাজ্জাদকে খবর দিব। সাজ্জাদ কে তা নিশ্চয়ই জানেন না। পুলিশ ইন্সপেক্টর সাজ্জাদ আমার বন্ধু। একবার যদি খবর দেই আর ও এখানে আসে, তবে আসল খবর বের করতে কিন্তু বেশি সময় লাগবে না। এসব বলেও কাজ হয়নি, কিন্তু একবারে বিফলেও যায়নি। আমতা আমতা করে বোর্ডিংয়ের সুপার বলল, আসলে তাড়াহুড়ায় ছিলাম। তাছাড়া আমাদের বোর্ডিংয়ে এই ধরনের ঘটনা আগে কখনো ঘটেনি, তাই আমরা সবাই ঘাবড়ে গিয়েছিলাম। এত বিশদ বক্তব্যে আদি বিরক্ত হয়ে বলল, আরে এত লম্বা প্যাচাল শুনতে চাই নাই, আসল কথা বলুন, জাস্ট কুসুমটুকু। বোর্ডিং সুপার মধ্যবয়স্ক মহিলা। উত্তেজিত আদিকে দেখে বৃষ্টি ভেজা ঠান্ডার দিনও প্রচুর ঘামছেন। চোখে মুখে তার অস্বস্তি ভাসছে। চোখের দৃষ্টিতে কেমন চোর ভাব। কপালের ঘাম হাতের উল্টো পিঠে মুছে জবাব দিল, মনে হয় ঢাকা মেডিকেলে নিয়ে গেছে। মনে হয়? এত কিছুর পর আপনি কেবল বলছেন মনে হয়? এত বড় একটা বোর্ডিংয়ের সুপার হয়ে এমন দায়িত্বজ্ঞানহীন কথাবার্তা বলতে আপনার কি একটু অবাক লাগছে না? না মানে ঢাকা মেডিকেলে নিয়ে গেছে। তো সেটা এত কাণ্ডের পর বলছেন কেন? সত্যি করে বলুন তো, আসল ঘটনা কি? স্বর্ণালীর সুইসাইডের পিছনে আপনার কোনো হাত নেই তো? আদির প্রশ্ন শুনে বোর্ডিং সুপার যেন আঁতকে উঠল। ক্রমাগত হাত নেড়ে বলল, এসব কি বলছেন? না না না, এসবের মধ্যে আমি নেই। তাছাড়া স্বর্ণালী খুব ভালো ছিল, আমি তাকে নিজ সন্তানের মতো স্নেহ করতাম। তাহলে কোন কারণে? না না না, আপনি অন্যায় অভিযোগ করছেন। আমার বয়স হচ্ছে, আজ 5 বছর ধরে ডায়াবেটিক্স হয়ে বসে আছি, আর তাই কিছু মনে থাকে না। ভুলে গিয়েছিলাম হসপিটালের নাম, এখন ভালো করে মনে পড়েছে। বয়সে বড় হওয়া সত্ত্বেও আদিকে আপনি সম্বোধন করা সুপারের সম্মুখে দাঁড়িয়ে আদি কঠিন গলায় বলল, ঠিক জায়গায় ঠিক জিনিস পড়লে আরও অনেক কিছুই মনে পড়বে। যদি ভুলেও ওর সুইসাইডের সাথে কারো সম্পর্ক পাই, তবে সব শালাকে জ্যান্ত পুঁতে দিব। বোর্ডিং সুপার ভয়ের চোটে আর কিছু বলার সাহস পায়নি। আদিও কথা না বাড়িয়ে ক্রন্দনরত ফুপুকে নিয়ে বেরিয়ে পড়ল ঢাকা মেডিকেলের উদ্দেশ্যে। কিন্তু এখানে এসে আদি জানতে পারলো লাশ পুনরায় বোর্ডিংয়ে পাঠানো হয়েছে। পোস্টমর্টমের পর লাশ সাধারণত পরিবারের হাতে তুলে দেওয়া হয়, কিন্তু স্বর্ণালীর ক্ষেত্রে ব্যতিক্রম হওয়ার কারণ আদির মাথায় ঢুকছে না। আদির ঢাকা পৌঁছাতে দেরি হয়েছে, এই কারণে এমন হয়েছে কিনা জিজ্ঞাসা করতেই ফুপু বলল, আমি মাথায় কিছুই ঢুকছে না। পুরো একটা দিন শেষ হতে চললো, অথচ আমার মেয়ের মরা মুখটাও এখনো দেখতে পেলাম না। আমি কোন পাপের জন্য এমন শাস্তি পাচ্ছে বলতে পারো? আমার মেয়ে বা কি অপরাধ করলো যার জন্য মন বদলে তাকে... আসলে মুখ চাপা দিয়ে ফুপু কেঁদে উঠল, কিন্তু আদির সব কিছুতে কেমন গোলমাল লাগছে। তবে এসব নিয়ে এখন ভাবার সময় নেই। আগে স্বর্ণালীর লাশ পেতে হবে, এরপর গ্রামে নিয়ে যেতে হবে, তারপর মাটির ঘরে পরম যত্নে ঘুম পাড়িয়ে দিতে হবে। এই ঘুম ভাঙবে না হাজারো বছর পরে। রাত্রি আপু, ছাদে কি করছো গো?
এমন বৃষ্টির মধ্যে অকারণে নিজেকে ভিজিয়ে দিচ্ছ কেন? কারো কণ্ঠে শুনে চমকেও মুখ ফেরালো রাত্রি। উদাস দুপুরের ন্যায় রাত্রি মুখের আকাশে এক ফালি জ্যোৎস্নার মতো হাসি ফোটানোর ব্যর্থ চেষ্টা করেও থেমে গেল। সোজা হয়ে মাথা নামিয়ে কী যেন ভাবল, কিন্তু চুপচাপ থেকে গেল। রাত্রির এমন মুখ ভার দেখে অভি আবার জিজ্ঞেস করলো, এই আপু, কি হয়েছে? তোমার কি মন খারাপ? রাত্রি তাকালো 18 বছর বয়সী তার চাচাতো ভাইয়ের দিকে। নামটি হলো অভি। কোমল চেহারার মাঝে ভাষা দুটি চোখ ছেলেটার, দেখলেই কেমন মায়া মায়া লাগে, মন ভরে যায় স্নিগ্ধতায়। না রে, মন কেন খারাপ হবে? এই, তুমি আমাকে মিথ্যে কেন বলছো? আমাকে বোকা মনে হয় তোমার, কিন্তু আমি ঠিক বুঝতে পেরেছি তোমার মন খারাপ।